প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা ২০২৫ সালে যে গণিত বই আছে তোমাদের, সেই গণিত বইয়ের অনুশীলনী ১ এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো অনুশীলনী ১ এর অঙ্কগুলো সমাধান করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো, তাহলে আমি আশা করি তুমি অঙ্কতে একেবারে যদি দুর্বলও হও না কেন, তাও কিন্তু তুমি এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি করতে পারবা, এটা আমি বিশ্বাস করি। তো তুমি একবার মনোযোগ দিয়ে দেখো। যদি মনে করো যে আমার ভিডিওগুলো তোমার দেখতে ভালো লাগতেছে বা আমার ভিডিওগুলো দেখে তুমি কিছু শিখতে পারতেছো, তাহলেই তুমি আমার ভিডিওগুলো কন্টিনিউ করবা। আর না হয় তোমার কন্টিনিউ করার দরকার নেই। তো আমি তোমাকে বলবো তুমি জাস্ট একটু দেখো আমার ভিডিওগুলা, আমার অঙ্কগুলা যে আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি, আসলে তুমি অঙ্কগুলো আসলে বুঝতে পারো কিনা। তো দেখো আমি কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমাদের অনুশীলনী ১ এর কী অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি এখন শুরু করে দেব। দেখো আমাদেরকে অনুশীলনী ১ এর মধ্যে বলা হয়েছে যে বহু নির্বাচনী প্রশ্ন। আমরা জানি আমরা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। এটাকে বলা হয় বহু নির্বাচনী প্রশ্ন। তো দেখো ১ নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে একটু খেয়াল করো। আমাদেরকে বলা হয়েছে ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। এবার ৩ ক্রমের ম্যাজিক বর্গ কি সেটাই আমাদের শেখার বিষয়। ৩ ক্রমের ম্যাজিক বর্গ হচ্ছে মানে ৩টা ঘরের ম্যাজিক বর্গ। তো আমি যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই, দেখো আমি একটা ঘর আঁকতেছি, এখানে ৩ ক্রমের ম্যাজিক বর্গের একটা ঘর আমি এখানে এঁকে নিচ্ছি, একটু খেয়াল করো। তা আমি মনে করো এখানে কি করব, এখানে ৩টা দাগ দেবো, যেহেতু আমাদের ৩ ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ ৩টা ঘর হবে আর কি। তাহলে এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। তাহলে দেখো প্রতিটা জায়গাতে কিন্তু ৩টা ঘর, একটু খেয়াল করো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এদিক দিয়ে ৩টা, এদিক দিয়েও কিন্তু ৩টা, তারপর দেখো এদিক দিয়েও গোনো, এদিক দিয়েও কিন্তু ৩টা, তারপর দেখো এদিক দিয়ে যদি তুমি গোনো তাও কিন্তু ৩টা। ঠিক আছে? কিন্তু চারোপাশে কিন্তু তোমার ৪টা পাশে কিন্তু ৩টা করে ঘর। তো এবার আমাদের বলছে যে ৩ ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে আমরা কিন্তু ৩টা ঘর করে নিয়ে নিছি চারপাশে। তো তার ম্যাজিক বর্গটা কত হবে? ম্যাজিক বর্গটা হবে কিন্তু ৫। কত হবে? ৫ হবে। এবার আমাদের কি করতে হবে? আমাদের চারপাশে মানে ৪টা পাশে আমাদের ১৫ হতে হবে। যেহেতু আমাদেরকে বলা হয়েছে ১ নাম্বার দিকে এখানে খেয়াল করো যে ম্যাজিক সংখ্যা হবে ১৫। তাহলে আমাদের এটাকে আসলে ম্যাজিক সংখ্যা ১৫ হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো দেখো এবার আমি যদি তোমাদেরকে দেখাই, তো আমি প্রথমে কি করব? প্রথম ৪টা কোণাতে ৪টা জোড় সংখ্যা নিব। তো দেখো আমি এখানে ২ নিলাম। এই প্রথম ঘরটাতে আমি নিব হচ্ছে ২, তারপরেরটাতে আমি নিব হচ্ছে ৪, তারপরেরটাতে আমি নিব হচ্ছে ৬, তারপরে আমি নিলাম হচ্ছে ৮। দেখো আমি কিন্তু ৪টা কোণার ঘরে ৪টা জোড় সংখ্যা নিয়ে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে? আমাদের কথা হচ্ছে আমাদের ম্যাজিক বর্গ হচ্ছে আমাদের ১৫ হতে হবে। ঠিক আছে? তো ম্যাজিক সংখ্যা হচ্ছে আমাদের এখানে ৫ আমরা নিয়েছি। তো এবার দেখো, এবার দিয়ে আমরা এখানে চিন্তা করো, এখানে ৪ আছে আর এখানে ২ আছে। ৪ আর ২ কত? ৪ আর ২ হচ্ছে ৬। তাহলে এখানে যদি আমি একটা ৯ বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের ৯, ৬, ১৫ হয়ে যায়। তাহলে আমরা এই পাশে কিন্তু ১৫ পেয়ে গেলাম। তারপর দেখো এবার এখানে ২ আছে, এই জায়গাটাতে ২ আছে আর এখানে হচ্ছে ৬। তো ২ আর ৮ ২ আর ৬ হচ্ছে ৮। ৮ আর যদি আমি এখানে একটা ৭ বসিয়ে দেই, এই ঘরটাতে আমি ৭ বসিয়ে দেই, তাহলে ৭ এ আর ৮ এ হচ্ছে ১৫। তারপর দেখো এবার এখানে গোনো, এখানে আছে হচ্ছে ৬ আর এখানে হচ্ছে ৮। ৬ আর ৮ এ হচ্ছে কত? ৬ আর ৮ এ হচ্ছে ১৪। আমি যদি এখানে একটা ১ বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ১৫ হয়ে যায়। তারপরে দেখো এবার দিয়ে এখানে গোনো, ৪ আছে আর ৮ আছে। আমরা দেখি ৪ আর ৮ এ হচ্ছে কত? ১২। তাহলে ১২ এর সাথে যদি আমি ৩ বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের কত হচ্ছে? তাহলে আমাদের ১৫ হয়ে যাচ্ছে। এবার দেখো মাঝখানের ঘরটায় ১৫ হয়েছে কিনা এটা দেখো একটু। এখানে হচ্ছে ৭, দেখো ৭ আছে আর হচ্ছে ৫। ৭, ৫ হচ্ছে ১২, ১২ আর ৩ হচ্ছে ১৫। তো দেখো সব দিকেই কিন্তু এখানেও ১৫ হবে, এখানেও ১৫ হবে, এখানেও ১৫ হবে। মানে চাইরোদিকে এদিকে যদি তুমি চিন্তা করো, এখানে ১৫ হবে, এখানে করলে ১৫ হবে, এখানে করলে ১৫ হবে। অতএব চারপাশে তুমি যেভাবেই গণো না কেন তার উত্তর কিন্তু ১৫ হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এবার আমাকে এখানে যে প্রশ্নটা করছে সেটার উত্তর আমরা একটু করি। এখানে বলা হচ্ছে ৩ কমার ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে ১৫। আমরা কিন্তু দেখছি যে চারপাশে আমাদের ১৫ হচ্ছে। তাহলে এটা সঠিক। ঠিক আছে? তারপর দেখো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে ৫। দেখো আমি কিন্তু মাঝখানে যে সংখ্যাটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ৫
আসছিল, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু সঠিক। তারপরে বলছে কি দেখো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। দেখো আমরা দেখছিলাম যে ৩ ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে ৯ টা ঘর আছে। তো এখানে ১ থেকে ১৫ পর্যন্ত তো বসানোর প্রশ্নই আসে না। যেহেতু আমাদের ঘর সংখ্যাই ছিল ৯ টা। তাহলে আমরা ১ থেকে ১৫ কোথায় বসাবো? তাহলে এটা কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের উত্তরটা হবে ক নাম্বারে ১ এবং ২। আশা করি তোমরা এই ১ নাম্বারে যেই বহু নির্বাচনী প্রশ্নটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদেরকে ২ নাম্বারে বলা হয়েছে যে নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা? তাহলে কি করতে হবে? তুমি এটাকে প্রথমে যোগ করতে হবে। যোগ করার পর তুমি দেখবা, দেখো ৫ আমি যদি একটু যোগ করি তাহলে দেখো ৫ আর ২ হচ্ছে ৭, ৫ আর ২ হচ্ছে ৭, তারপরে হচ্ছে এখানে ৫ আর ২ ৭, তাহলে আমরা এখানে পাই কিন্তু ৭৭। কত পাই এখানে? ৭৭ পাই আমরা যদি যোগ করি। তাহলে ৭৭ যদি আমরা পাই, তাহলে এই ৭৭ কিন্তু ৯ দ্বারা বিভাজ্য না। এরকমভাবে তোমার খ নাম্বারের অঙ্কটাও যোগ করবা। দেখবা এটা ৯ দ্বারা বিভাজ্য কিনা। এটা কিন্তু আমি যোগ করে দেখেছি, এটা ৯ দ্বারা বিভাজ্য না। গ নম্বরের অঙ্কটা কিন্তু আমি যোগ করে দেখেছি, সেটা ৯ দ্বারা বিভাজ্য না। তবে হ্যাঁ, এটা কিন্তু ৯ দ্বারা বিভাজ্য। দেখো ৭৫ থেকে যদি তুমি ৫৭ বিয়োগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে ১৮। আর ১৮ কিন্তু ৯ দ্বারা বিভাজ্য আমরা জানি। ২ আমরা ৯ দ্বারা ১৮কে ভাগ করি, তাহলে আমরা জানি হচ্ছে কি ৯ দুগুণে ১৮, তাহলে আমরা পাই হচ্ছে ২, আর এখানে আমরা পাই হচ্ছে ১৮। তাহলে বোঝা গেল কি ৯ দুগুণে ১৮, অতএব ৯ দ্বারা ১৮ বিভাজ্য। তাহলে দেখো, তাহলে আমাদের উত্তরটা হবে গ নাম্বার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার দেখো ৩ নম্বরের দিকে আসো। ৩ নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে? ৩ নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে ৯,৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? দেখো এখানে শততম পদের কথা বলছে। তাহলে শততম পদ আমাদের বের করতে হলে আমাদের কি করতে হবে? যেখানে ক রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাকে ক এর জায়গাতে, যেহেতু আমাদেরকে শততম পদ বলা হয়েছে, আমাদের ১০০ বসাতে হবে। তো আমি উদাহরণস্বরূপ যদি তোমাদের প্রথমটার দিকে একটু খেয়াল করো, প্রথমে আছে হচ্ছে আমাদের ৯৯। তারপর দেখো ক এর জায়গাতে আমরা বসাবো হচ্ছে ১০০, তাহলে আমরা গুণ দিব ১০০। তো দেখো আমরা গুণ ১০০ দিলাম। তারপর দেখো যোগ দিব আমরা ১। এটাকে এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো ৯ দ্বারা যদি আমরা ১০০ দ্বারা যদি আমরা ৯৯কে গুণ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে ৯,৯০০। ঠিক আছে? তার সাথে যদি আমরা যোগ ১ করি, তাহলে আমরা পাবো ৯,৯০১। আমরা পাবো হচ্ছে ৯,৯০১ পাবো আমরা। তাহলে এটা কিন্তু আমাদের ৯,৯৯৯ এর জন্য প্রযোজ্য নয়। তাহলে দেখো তুমি এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কি করবা? এই জায়গাতে যদি তুমি খেয়াল করো, ৯৯ এর সাথে যদি তুমি ১০০ ক সমান হচ্ছে ১০০, ১০০ গুণ করো। গুণ করার পরে যদি তুমি ১ বিয়োগ করো, তাহলে কিন্তু এটা হবে না। তারপর দেখো এইটাও কিন্তু হবে না। এইবার দেখো এইটা হবে। সেটা কিভাবে হবে আমি তোমাদেরকে একটু বুঝাই। একটু খেয়াল করো। একদম ইজিভাবে তোমরা বুঝতে চেষ্টা করবা। দেখো এগুলা কিভাবে হবে না সেটা তোমরা কিন্তু আমি যেহেতু ক নাম্বারটা করে বুঝাই দিছি, তোমরা এগুলো কিন্তু করবা। ক নাম্বারে জাস্ট আমি যোগ করছিলাম ১, তোমরা এখানে ১ বিয়োগ করবা। আর এখানে এটা যদি তুমি বুঝো এটাও বুঝবা। তো দেখো আমার ক এর জায়গাতে আমার ১০০ নিতে হবে। চলে আমি ১০০ নিলাম। এবার ১০০কে তার স্কোয়ার আছে, এখানে দেখো স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম। এবার ১০০কে যদি আমরা ১০০ দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে ১০,০০০। কত পাই? ১০,০০০ পাই। দেখো এই ১০,০০০ থেকে যদি আমি ১ যোগ করি, তাহলে ১০,০০০ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা এই ১০,০০০ এর সাথে যদি ১ যোগ করি, তাহলে কিন্তু কি হয়ে যায়? ১০,০০০ হয়ে যায়। কিন্তু আমাদের হতে হবে ৯,৯৯৯। তাহলে এবার এটার দিকে খেয়াল করো। এখানেও কিন্তু ক স্কোয়ার আছে। তো ক এর মান ধরছি আমরা কত? ১০০। যেহেতু শততম পদের কথা বলছে, এখানে শততম পদের কথা বলছে, তাই আমরা ক এর মান এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা ক এর মান ১০০ ধরছি। তো দেখো এখানে ক এর মান ১০০ ধরে আমরা স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমরা পাই হচ্ছে ১০,০০০। ১০,০০০ থেকে যদি আমরা ১ বিয়োগ করি, যেহেতু এখানে ১ বিয়োগ আছে, ১ বিয়োগ করলে আমরা কিন্তু ৯,৯৯৯ পেয়ে যাই। তাহলে বোঝা গেল আমাদের সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার। আশা করি তোমরা ৩ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। তাহলে একদম ইজিভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি ব্যাপারটা। দেখো তাহলে আমরা কি বুঝলাম? আমরা কিন্তু এখানে পেলাম প্রথমটার উত্তর হচ্ছে আমাদের ক এবং খ, তারপর দ্বিতীয়টার উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার,
তারপরে দেখো তৃতীয়টার আমরা উত্তর পেয়েছি, 3 নম্বরটার উত্তর পেয়েছি আমরা ঘ নাম্বার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 4 নম্বরের যে বহু নির্বাচনী প্রশ্নটা আছে সেটাতে আমি চলে যাব। একদম ইজিভাবে কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। এখানে কি বলা হয়েছে 4 নম্বরে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এবার দেখো স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি তুমি চিন্তা করো, এখানে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে আমাদের কিন্তু আমরা উত্তরটা বলে দিতে পারি আমাদের গ নাম্বার। কারণ সেটা কিভাবে দেখো, যদি আমি এখানে কি করি, আমাদেরকে পূর্ণবর্গটা বের করতে হবে। মনে করো আমি সে প্রথম দুইটা সংখ্যা যদি আমি নেই, এখানে বলছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, তো আমরা জানি বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, তারপর হচ্ছে 9। তাহলে দেখো এবার দিয়ে আমি এখানে প্রথম দুইটা সংখ্যা নেই, তাহলে 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 4। 4 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, মানে যেটা বর্গের সংখ্যা। তারপরে দেখো এবার যদি আমি 3টা একত্রে যোগ করি, হ্যাঁ, তোমার এই জায়গাতে যদি আমি এখানে চিন্তা করি, দেখো 5, সরি এখানে 9 হবে না, 5 হবে, কারণ 3 এর পরে বেজোড় সংখ্যা 5। তাহলে দেখো এবার আমি প্রথম 1 আর 3 যোগ করে আমি 4 পেয়েছি। এই 4 কিন্তু একটা বর্গের সংখ্যা। তারপর দেখো এবার আমি 3টা যোগ করি, 1, 3 যোগ 5 যদি আমি করি তাহলে আমরা পাই হচ্ছে 9। 9 কিন্তু একটা কি বর্গের সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কোয়ার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? আমরা উত্তরটা পেলাম হচ্ছে ক স্কোয়ার। এবার দেখো 5 নাম্বারটার দিকে একটু খেয়াল করো। 5 নাম্বার আমাদেরকে কি বলা হয়েছে? বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল আকারে লেখা যায়? সেখানে তোমাদের উত্তর হবে 35টি। এটা কিন্তু তোমরা লিখে নিবা। তারপর বলছে দেখো নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদের যে নিচে একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, এই উদ্দীপকের উপর ভিত্তি করে 6 ও 7 নং প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। একদম ইজি একটা ব্যাপার। দেখো এটাও কিন্তু 3 বর্গের একটা ম্যাজিক। একদম ইজিভাবে আমরা সমাধান করব। যেহেতু আমরা 1 নম্বরে 3 বর্গের একটা ম্যাজিক দেখে এসেছি, একইভাবে আমরা এটাও কিন্তু তাই করব। একদম ইজিভাবে, তোমরা সবসময় ইজিভাবে চিন্তা করবা, তাহলে কিন্তু এগুলো পারবা। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অন্য সংখ্যা দিয়েছে, আমরা কিন্তু উপরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে করছি, এখানে কিন্তু অন্য একটা সংখ্যা দিছে। তো তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটাতে আমি তোমাদেরকে আগে একটু বুঝাই। দেখো যদি তুমি 12, 19 আর 14 যোগ করো তাহলে কিন্তু তুমি পাবা হচ্ছে 45। তারপর দেখো যদি তুমি এভাবে যোগ করো তাও কিন্তু তুমি 45 পাবা। যদি তুমি এভাবে যোগ করো তাহলে কিন্তু তুমি 45 পাবা। তাহলে দেখো এখানে এই জায়গাতে কোন এমন সংখ্যা বসবে যে সংখ্যাটা বসালে আমাদের 45 হবে। এবার দেখো 19 আছে, 11 আছে, তাহলে 19 আর 11 আমরা দেখতেছি কত? 19 আর 11 হচ্ছে আমাদের 30। তাহলে এখানে যদি আমি 15 বসাই তাহলেই কিন্তু আমাদের 45 হবে। অতএব সব দিকে 45 হবে। অতএব কয়ের জায়গাতে আমাদের 15 বসাতে হবে। কত বসাতে হবে? 15। এই 15 যদি আমরা বসাই তাহলেই কিন্তু আমাদের চারোপাশে 45 হবে। এখানেও 45 হবে, এখানেও 45 হবে, এখানেও 45 হবে। মানে চারোপাশে কিন্তু 45 হবে। এবার দেখো তাহলে আমাদের উত্তর ক নম্বর আমাদেরকে প্রশ্ন করছে এই জায়গাতে, যেহেতু আমাদেরকে 6 এবং 7 নংয়ের প্রশ্নের উত্তর কিন্তু এই উদ্দীপক থেকে আমাদেরকে দিতে হবে। তো বলছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? আমরা দেখছি ক যে চিহ্নিত স্থানটা আছে এই স্থানে কিন্তু উপযুক্ত সংখ্যাটা আমাদের 15 বসাতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এবার যদি আমি যাই নিচেরটার দিকে খেয়াল করো, 7 নম্বর আমাদেরকে কি বলা হয়েছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? দেখো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা আমরা এখানে কত বসাতে বলছিলাম? ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কিন্তু 15। কত? 15। তাহলে আমরা এখানে দিতে পারি, একটু খেয়াল করে আমি নিচে চলে যাই, একটু খেয়াল করো। তো দেখো আমি কিন্তু ওই জায়গাতে 15 বসানোর কথা বলেছিলাম, এই ম্যাজিক সংখ্যাটা আমাদের এখানে 15 বসানোর কথা বলেছিলাম। তাহলে এখানে উত্তর হবে 15। তারপরে দেখো 8 নম্বরে কি বলেছে? প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি পূর্ণ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, সেটা আমরা একটু দেখব। এখানে বলছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কত আছে? 1 আছে বিজোড় সংখ্যা, তারপর আছে দেখো 3 আছে বিজোড় সংখ্যা, তারপর আছে হচ্ছে 5 আছে বিজোড় সংখ্যা। তাহলে এবার এই তিনটা বিজোড় সংখ্যাকে যদি আমরা যোগ করি,
দেখো আমরা একটু যোগ করে নেই। দেখো এটাকেও যোগ করে দেই। তাহলে কত হয় দেখো তো? ১ আর ২ এ ১ আর ৩ এ হচ্ছে ৪, ৪ আর ৫ এ হচ্ছে ৯। তাহলে আমরা পেলাম হচ্ছে ৯। তাহলে আমাদেরকে বলছে দেখো প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা পেলাম হচ্ছে ৯। বলছে এটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, কারণ আমরা ৯ কে রুট করতে পারি। ২ আমরা ৯ কে রুট করি, ২ রুট ওভার করি। তাহলে আমরা পাই হচ্ছে ৩। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা প্রথমটা সঠিক। তারপর দেখো বিজোড় সংখ্যা। আমরা জানি ৯ একটা বিজোড় সংখ্যা। এটাও সঠিক। কিন্তু এখানে বলছে মৌলিক সংখ্যা। এটা সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ আমরা জানি মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যা তাকেই বলে যার ১ এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই। তো আমরা দেখতেছি এই ৯ এর কিন্তু ১ এবং ৯ ছাড়া অন্য গুণনীয়কও রয়েছে। কিভাবে বলো তো? যদি আমরা ৩ এর নামটা পড়তে যাই তাহলে আমরা দেখতেছি যে ৩ তিরিকা ৯। তাহলে দেখো এখানে ৩ দ্বারাও কিন্তু ৯ কে ভাগ করা যাচ্ছে। তো অতএব ১ এবং ৯ ছাড়া অন্য কোনো গুণনীয়ক কিন্তু ৯ এর রয়েছে। এজন্য সেটা মৌলিক সংখ্যা নয়। অতএব আমরা বলতে পারি উত্তরটা হচ্ছে ক নাম্বার ১ এবং ২। আশা করি তোমরা ৮ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আমি সমাধান করলাম। এবার আমি তোমাদের যেই অঙ্কগুলো রয়েছে ৯ নাম্বার থেকে সে অঙ্কগুলো আমি সমাধান করব। একটু খেয়াল করতে হবে তোমাদের। এখানে কি বলা হয়েছে? ৯ নাম্বার দিকে তাকাও। এখানে বলছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। একদম ইজি। তো আমাদেরকে বলছে কি পার্থক্য বের করতে, তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে। আসলে এই অঙ্কগুলো আমি তোমাদের জন্য নিচে করে রেখেছি। তো এখানে যদি আমি করতে যাই, আবার নিচেও যদি তোমাদেরকে আমি বোঝাতে যাই, তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি সরাসরি তোমাদেরকে আমার যে জায়গাতে আমি করে রেখেছি নিচে, ওই জায়গাতেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এতে করে আমার ভিডিওটা অনেক ছোট হবে। তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবে। তো অঙ্কগুলো আমি কিন্তু নিচে সমাধান করে রেখেছি তোমাদের জন্য। তো দেখো ৯ নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। তাহলে দেখো ৯ নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। এখানে আমরা উপরে পড়ছিলাম যে প্রতিটি তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে হবে আমাদের। এবার দেখো পাশাপাশি পার্থক্য একটু খেয়াল করো। এখানে আছে দেখো, প্রথম যদি আমরা খেয়াল করি এখানে আছে ৭ এবং ১২। এবার ১২ থেকে তুমি ৭ বিয়োগ করো। তো ১২ থেকে যদি তুমি ৭ বিয়োগ করে দাও তাহলে তুমি কত পাও? দেখো ১২ থেকে ৭ যদি চলে যায় তাহলে কিন্তু আমরা ৫ পাই। কত পাই? ৫ পাই। তারপর দেখো এবার আমরা কিন্তু ১২ থেকে কি করলাম? ৭ বিয়োগ করলাম। এবার দেখো তুমি ১৭ থেকে ৭ বিয়োগ করো। তাহলে ১৭ থেকে যদি আমি কি করি? ১২ বিয়োগ করতে হবে। আগের সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ হচ্ছে ১২। ১৭ থেকে যদি আমরা ১২ বিয়োগ করি, এক্ষেত্রেও আমরা দেখতেছি তার সংখ্যা পার্থক্য হচ্ছে ৫। তারপর দেখো এবার তুমি ২২ থেকে ১৭ বিয়োগ করো। এই ২২ থেকে ১৭ বিয়োগ করো। তো আমরা ২২ থেকে ১৭ যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ ১৭, এক্ষেত্রে আমরা দেখি ২২ থেকে ১৭ গেলে হচ্ছে থাকে হচ্ছে ৫। এরপর দেখো এখানে যদি আমরা এবার ২৭ থেকে ২২ বিয়োগ করি, তাহলে আমরা তাও কিন্তু কত পাই? আমরা তাও কিন্তু ৫ পাই। তো দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি এখানে এই পার্থক্যটার ক্ষেত্রে আমি এই লেখাটা ১২ থেকে ৭ বিয়োগ করতে ভুলে গিয়েছিলাম। এজন্য তোমরা তার এই ১৭ বিয়োগ ১২ যে দিছে, এটার পূর্বে কিন্তু এই ১২ থেকে ১৭ তোমরা বিয়োগ করে নিবা। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তাইলে দেখো এই জায়গাটা খেয়াল করো, এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। দেখো তাহলে আমরা কিন্তু তালিকার সংখ্যাসমূহ কিন্তু এই জায়গাতে লিখে দিয়েছি। তারপর দেখো পার্থক্য দেখতেছি আমরা। প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য আমরা ৫ পেয়েছি। দেখো প্রতিটা ক্ষেত্রে পার্থক্য আমরা ৫ পেয়েছি। অর্থাৎ প্রতিবার পার্থক্য কত পেলাম? আমরা ৫ পেলাম। অতএব পরবর্তী সংখ্যা হবে কি? অতএব পরবর্তী ২৭ এর সাথে যদি আমরা ৫ যোগ করে দেই, অথবা আমাকে যতটা সংখ্যাই বের করতে বলুক না কেন, আমি কিন্তু সেটা বের করতে পারবো। যেহেতু আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে ৫ পার্থক্য। এবার ২৭ এর সাথে যদি আমি ৫ যোগ করে দেই, তাহলে কিন্তু আমার পরবর্তী একটা সংখ্যা বের হয়ে যাবে। তো দেখো আমরা যদি ২৭ এর সাথে ৫ যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে ৩২। যেহেতু আমাদেরকে ২ টা সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা কি করব? ৩২ এর সাথে আবার ৫ যোগ করব। তাহলে ৩২ এর সাথে যদি আমরা ৫ যোগ করি, তাহলে পরবর্তী সংখ্যা পাই হচ্ছে আমরা কত?
37। এবার যদি তোমাকে আবার বলে ৩টি সংখ্যা, তাহলে 37 এর সাথে তুমি ৫ যোগ করো, তাহলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে তোমার তারপরের সংখ্যা। এভাবে কিন্তু তোমরা প্রতিটা সংখ্যা বের করতে পারো। তাহলে হুবাহুব ক নম্বরের অঙ্কটা যেরকমভাবে আমি সমাধান করলাম, খ নম্বরের অঙ্কটাও কিন্তু একই। তোমরা ১৭ থেকে ৬ বিয়োগ করবা। তারপরে ৭০ থেকে ৬ বিয়োগ করার পর তোমরা পাবা হচ্ছে ১১, কারণ আমরা জানি ১৭ থেকে যদি ৬ চলে যায় তাহলে আমরা পাই হচ্ছে ১১। তারপরে দেখো ২৮ থেকে তুমি কি করবা, ১৭ বিয়োগ করবা, তাইলেও কিন্তু তুমি ১১ পাবা। তারপরে দেখো ৩৯ থেকে তুমি ২৮ বিয়োগ করবা, তাহলেও কিন্তু তুমি ১১ পাবা। আবার ৫০ থেকে তুমি ৩৯ বিয়োগ করবা, তাও কিন্তু তুমি ১১ পাবা। অতএব প্রতি ক্ষেত্রে কিন্তু ১১ই তুমি পাবা। তারপর কি করবা, তুমি পরবর্তী সংখ্যা যদি বের করতে হয়, যেমন ২ মনে করো আমাকে বলা হয় পরবর্তী সংখ্যা বের করতে, তাহলে ৫০ এর সাথে আমি ১১ যোগ করলে আমার পরবর্তী সংখ্যা হবে ৬১। আবার তারপরেও যদি আরেকটা সংখ্যা বের করতে বলে, তাহলে তার সাথে আমি আবার ৬১ এর সাথে ১১ যোগ করব, তাহলে আমরা পাবো হচ্ছে ৭২। তারপরে আরেকটাও বের করতে বলে, তাহলে ৭২ এর সাথে আবার আমরা ১১ যোগ করব, তাহলে আমরা পাবো ৮৩। এরকমভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবা। দেখো খ নম্বরের অঙ্কটা আমি এখানে সমাধান করে দিয়েছি। তো আশা করি তোমরা ক এবং খ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ১০ নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমি চলে যাব। একদম সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখো ১০ নম্বরের অঙ্কগুলো কী রয়েছে একটু খেয়াল করো। আমাদেরকে এখানে বলা হয়েছে ১০ নম্বরের মধ্যে যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? আমাদেরকে প্রশ্ন করছে যে নিচের যে প্যাটার্নগুলো রয়েছে তার মধ্যে কোনো মিল আছে কিনা? তবে বলছে দেখো প্রতিটি তালিকার পরের সংখ্যা বের করো। দেখো আমি তোমাদের জন্য এটা এখানে ক নম্বরের অঙ্কটা এই জায়গাতে আমি সমাধান করে রেখেছি একদম ইজিভাবে। দেখো প্রদত্ত তালিকাটা হচ্ছে আমাদের এটা, যেটা আমি উপরে দেখেছিলাম এই তালিকাটা আমি এখানে লিখে রেখেছি। তারপর দেখো এবার পার্থক্য বের করতে হবে আমাদেরকে, যেহেতু আমাদেরকে এখানে মিল রয়েছে কিনা সেটা বের করতে বলছে। দেখো এবার যদি আমরা একে একে দেখি পার্থক্যটা, তাহলে একে একে কিন্তু ০, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে দেখো ২ এবং ১ এর মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি, তাহলে ২ এর থেকে যদি আমরা ১ বিয়োগ করি, তাহলে আমরা কিন্তু এখানে ১ পাই, তাহলে পার্থক্য আমরা পেলাম হচ্ছে ১। তারপরে দেখো আমরা পরে এটা কিন্তু পার্থক্য আমরা ১ পেলাম। তারপরে দেখো এরপরে আমরা ৩ থেকে ২ বিয়োগ করি, তাও কিন্তু আমরা পার্থক্য ১ পাই। তারপর এবার দেখো যদি আমরা ৫ থেকে ৩ বিয়োগ করি, আমরা পার্থক্য হচ্ছে ২ পাই। তারপরে দেখো এখানে আমরা ৮ থেকে যদি ৫ বিয়োগ করি, আমরা পার্থক্য হচ্ছে ৩ পাই। তারপর দেখো ১৩ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি, তাহলে আমরা পার্থক্য ৫ পাই। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা পার্থক্য যেটা পেয়েছি এইমাত্র তোমাদেরকে যা দেখাইলাম, সে পার্থক্যটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখো পার্থক্য ০, ১, ১, ২, ৩, ৫ এটা তোমরা বিয়োগ করে বের করে নিবা। ঠিক আছে? তারপর বলছে এবার আমাদেরকে বলা হচ্ছে যে প্রতিটি তালিকার পরের সংখ্যা বের করতে বলছে। এখানে দেখো মিলের ক্ষেত্রে যদি আমরা একটু বলতে যাই, এখানে আমরা লিখতে পারি যে প্যাটার্নটিতে প্রথম দুটি সংখ্যা একই। তাহলে আমরা দেখতেছি প্রথম ২ টা সংখ্যা ১ আছে। তো এগুলো কিন্তু একই রকম, মানে ২ টাই একই সংখ্যা। তারপরে বলছে কি দেখো সিরিয়ালেও প্যাটার্নের অনুরূপ। তাহলে বোঝা গেল কি সিরিয়ালেরটাও ঠিক রয়েছে এবং পরপর দুটি সংখ্যা, দেখো পরপর দুটি সংখ্যা আমরা কিভাবে বের করব সেটা এখানে আমি লিখে দিয়েছি। দেখো পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। যেমন আমরা দেখতেছিলাম যে ১ এবং ১ এ ২ আমরা যোগ করি, তাহলে মানে ১ এই যে ১ আছে, ২ আর ১ এ ২ একটু খেয়াল করে আমি তোমাদেরকে দেখাই। এখানে ২ টা ১ আছে। আমি একটু যদি তোমাদেরকে এই ব্যাপারটা ভালো করে দেখাই তাহলে তোমরা ব্যাপারটা বুঝবা। দেখো প্রথম ২ টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পরের সংখ্যা পাই। দেখো ১ যোগ যদি আমরা কি করি, এখানে যদি আমরা ১ করি তাহলে কিন্তু আমরা পরের সংখ্যা ২ পাই। দেখো পরের সংখ্যা কিন্তু এখানে ২ রয়েছে। এবার যদি আমরা ১ এ এবং ২ এ যোগ করি তাহলে পরের সংখ্যা কিন্তু আমরা ৩ পাই। এবার যদি আমরা ২ এ এবং ৩ এ যোগ করি তাহলে পরের সংখ্যা আমরা ৫ পাই। এবার যদি আমরা ৫ এ এবং ৩ এ যোগ করি পরের সংখ্যা কিন্তু আমরা ৮ পাই। অতএব দেখো আমরা পরবর্তী সংখ্যাটা কিন্তু পাচ্ছি। এজন্য আমরা এখানে লিখে দিয়েছি দেখো পরবর্তী সংখ্যা সমান হচ্ছে দেখো ১ এ এবং ২ এ আমরা যোগ করে ৩ পেয়েছি। তারপরে দেখো ৩ যেহেতু আমরা পেয়েছি, পরবর্তীর দিকে আবার খেয়াল করো একবার লাস্টের দিকে আমি যেহেতু তোমাদেরকে ২ টা বের করতে বলছে, অতএব তালিকার পরের সংখ্যাটা হবে ৮ যোগ ১৩, অতএব হচ্ছে পরের সংখ্যাটা আমাদের কত হবে? ২১ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেহেতু তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা খ নাম্বারটা নিজেরাই করতে পারবা। এজন্য আমি খ নাম্বারের অঙ্কটা আমি আর এখন করাবো না, তোমরা বাসায় সেটা করে নেবা। দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য এটা রেডি করে রেখেছি। যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবার আমি তোমাদের ১১ নম্বরের যে সৃজনশীল অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। একটু খেয়াল করো ১১ নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে। একদম ইজিভাবে অঙ্কটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। বলছে নিচের জ্যামিতিক
চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে যে নিচের যে জ্যামিতিক চিত্রগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু কাঠি দিয়া তৈরি করছে। তারপর এখানে আমাদেরকে বলছে দেখো ক নম্বরের প্রশ্ন থেকে খেয়াল করো যে কাঠির সংখ্যা তালিকায় কত। তাহলে আমরা একটু গণে নেই কটা কাঠি আছে। দেখো একটা কাঠি, একটা কাঠি, একটা কাঠি, একটা কাঠি। তাহলে আমরা প্রথমটাতে কটা কাঠি পেলাম? প্রথমটাতে কিন্তু আমরা 4টা কাঠি পেলাম। ঠিক আছে? এবার দেখো এটাতে খেয়াল করো একটা কাঠি, একটা কাঠি, তারপরে দেখো একটা কাঠি, একটা কাঠি। তাহলে তারপরে দেখো একটা কাঠি, একটা কাঠি। তাহলে আমরা একটা কাঠি তাহলে আমরা কত পেলাম? দেখো 1 2 3 4 5 6 7টা কাঠি পেলাম। তো আমরা কিন্তু এখানে লিখতে পারি 7। তাহলে আমরা এখানে কাঠি পেলাম 7টা। তারপরে দেখো এখানে কটা কাঠি হয়? 1টা 2টা 3টা 4টা। তারপর দেখো 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 10টা। তাহলে আমাদেরকে বলা হয়েছে এখানে যে কাঠির সংখ্যা তালিকায় কত। তাহলে এখানে আমরা দেখতেছি দেখো 10 আর 7 হচ্ছে 17, 17 আর হচ্ছে 4 হচ্ছে আমাদের 21। তাহলে আমরা কিন্তু কাঠির সংখ্যা কতটা পেলাম? 21টা পেলাম। যদি আমরা যোগ করি, কিন্তু আমরা যোগ করব না, যেহেতু আমাদের কাঠির সংখ্যা বের করতে বলছে। তাকে আমি সমাধানটা এখানে করে রেখেছি যে ক নম্বরে কাঠির সংখ্যার তালিকা হচ্ছে প্রথমটাতে 4টা, দ্বিতীয়টাতে 7টা, তৃতীয়টাতে 10টা, যেটা আমি তোমাদেরকে এইমাত্র বের করে দেখালাম। তারপর দেখো খ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করতে হবে তা ব্যাখ্যা করো। আমি এইমাত্র তোমাদের 10 নম্বরের অঙ্কের মধ্যে দেখিয়েছি যে তালিকার পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করতে হবে। দেখো এখানে খেয়াল করো খ নম্বরের অঙ্কটার দিকে। তালিকার পরবর্তী সংখ্যা এখানে প্রদত্ত তালিকা হচ্ছে আমাদের কত পেলাম? 4 7 10, যেটা আমরা এইমাত্র পাইলাম 4 7 10। এটা থেকে আমরা পরবর্তী সংখ্যাটা বের করব। এবার একটু খেয়াল করো আমরা দেখব তার মধ্যে পার্থক্য কত আছে। দেখো 4 4 7 10 আছে। তাহলে আমরা যদি 7 থেকে 4 বিয়োগ করি তাহলে আমরা পাই কত বলো তো? আমরা কিন্তু এখানে 3 পাই। তারপরে দেখো আরেকটা সংখ্যা আছে আমাদের 10। 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দেই, 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা 3 পাই। দেখো 10 থেকে 10 বিয়োগ 7 যদি আমরা করি তাহলে আমরা কত পাই? 3 পাই। তাহলে আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমাদের 3। তাহলে কি করতে হবে? পরবর্তী সংখ্যাটা আমরা কি করব? 10 এর সাথে যদি আমরা কি করি? 3 যোগ করে দেই তাহলেই কিন্তু আমাদের পরবর্তী সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 3 2 আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 13। অতএব পরবর্তী সংখ্যাটা হচ্ছে 13। দেখো আমি এই জায়গাতে দেখাই দিয়েছি। সুতরাং পরবর্তী সংখ্যা হবে, দেখো একটু খেয়াল করো, সুতরাং পরবর্তী সংখ্যা হবে 10 যোগ 3, তারপর হচ্ছে 13। যদি তোমাদেরকে এর পরের সংখ্যাটা বের করতে বলে 13 সাথে তুমি আবার 3 যোগ করে দিবা তাহলে 16 হয়ে যাবে। তাহলে এর তারপরের সংখ্যাটা বের হয়ে যাবে। আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। দেখো গ নম্বর অঙ্কটা আমাদেরকে কি বলা হয়েছে একটু খেয়াল করো, আমি তোদেরকে একটু দেখাই নেই। এখানে গ নম্বর অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। দেখো এখানে 3টা চিত্র আমাদেরকে দিয়ে দিছে, অতএব আমাদেরকে চতুর্থ চিত্রটা এঁকে দিতে হবে। তাহলে আমরা যদি চতুর্থ চিত্রটা এঁকে দিই, এখানে একটা দাগ দিয়ে এইভাবে একটা দিয়ে আমরা এঁকে দিলাম, কিন্তু চতুর্থ চিত্রটা হচ্ছে আমাদের এটা। তাহলে কি হবে? আমাদেরকে বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো যে আসলে তোমার উত্তরটা সঠিক কিনা। তো আমি এটা তোমাদের জন্য নিচে রেখে দিয়েছি। জাস্ট তোমাদেরকে আমি এখানে দেখাইলাম যে 4টা কাঠি হচ্ছে এটা হবে, মানে পরবর্তী চিত্রটা এটা হবে আর কি। তাহলে দেখো আমি নিচে তোমাদের জন্য এটা করে রেখেছি, এই জায়গাতে খেয়াল করো, একটু খেয়াল করবা। দেখো এখানে পরবর্তী চিত্রটা আমি এটা তোমাদেরকে এইমাত্র দেখাইলাম উপরে। দেখো এখানে 4টা, ওই জায়গাতে ছিল 3টা, পরবর্তী হচ্ছে 4টা ঘর। এবার দেখো এখানে আমি যেহেতু আমাদেরকে যৌক্তিক তথ্য দিতে বলছে, আমি যা তাহলে আমি এই জায়গাতে লিখছি দেখো একটু যে কাঠি দিয়ে তৈরি প্রদত্ত প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে একটি আয়তাকার কলামে যোগ হচ্ছে, অর্থাৎ কি একটা আয়তাকার কলাম যোগ হচ্ছে প্রতি ক্ষেত্রে। এটি এমনভাবে পূর্ববর্তী জ্যামিতিক চিত্রের সাথে যুক্ত হচ্ছে যাতে পূর্ববর্তী চিত্রের ডান দিকের কাঠিটি নতুন করে যুক্ত হওয়ার চিত্রের বা দিকের কাঠি হিসেবে কাজ করে। অর্থাৎ এই জায়গাতে তোমরা খেয়াল করো, এই জায়গাটাতে অর্থাৎ প্রতি ক্ষেত্রে আয়তাকৃতি কলাম জ্যামিতিক চিত্র তৈরিতে 4টি কাঠির পরিবর্তে 3টি কাঠি ব্যবহৃত হচ্ছে। সুতরাং প্রতি ক্ষেত্রে 3টি কাঠি যুক্ত করে পরবর্তী চিত্রটি তৈরি করা হয় বলে তৈরিকৃত জ্যামিতিক চিত্রটি যথার্থ। তাহলে আমরা কিন্তু প্রথম চিত্রটার দিকে যদি খেয়াল করি, প্রথমে একটা ছিল, তারপরে কিন্তু 2টা ছিল,
তারপরে এরকম ২টা ছিল। দেখো আমি উপরে যা দেখে আসলাম আমরা, তার ৩য় চিত্রটা হচ্ছে কিন্তু আমাদের এরকম ৩টা ছিল, তাই না? এরকম ৩টা ছিল। তাহলে ৪র্থ চিত্রটা কোথায় হবে? ৪র্থ চিত্রে কিন্তু আরেকটা এখানে আরেকটা স উ আমরা এখানে বাড়িয়ে দিয়েছি। তাহলে কিন্তু আমার ৪র্থ চিত্রটাও হয়ে গেছে। তাহলে আমরা যৌক্তিক কিন্তু এখানে তথ্য দিয়ে দিয়েছি। আশা করি তোমরা ১ম যে অঙ্কটা সৃজনশীল অঙ্কটা আছে ১১ নম্বরে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদের ৮ নম্বরের যে সৃজনশীলটা আছে সেটা আমি তোমাদের সমাধান করব। দেখো ৮ নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তাহলে এবার আমাদেরকে বলছে ক নম্বরে যে চতুর্থ প্যাটার্নের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। চতুর্থটাতে যদি আমরা যাই, এখানে দেখো চতুর্থ আমাদেরকে কিন্তু চতুর্থ তালিকা প্যাটার্নের কথা বলছে। তো চতুর্থের আমরা দেখতেছি এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। তাহলে এবার দেখো আমরা প্রথমটাতে পেয়েছি হচ্ছে ৩টা কাঠি। একটু খেয়াল করবা। জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু এগুলো একটু দেখাচ্ছি। একটা, 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 ৩টা। তারপরেরটা আমরা কত পেয়েছি দেখো ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। তারপরেরটা আমরা কত পেয়েছি দেখো ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা পেয়েছি। তাহলে আমরা প্রথমটাতে পেলাম হচ্ছে ৩টা, দ্বিতীয়টাতে পেলাম হচ্ছে ৫টা, তারপরটা পেলাম হচ্ছে ৭টা। তাহলে বোঝা গেল এখানে আমরা কতটা পাবো দেখো ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। তাহলে আমরা কত পেলাম? আমরা কিন্তু 9টা পেলাম। তাহলে চতুর্থটায় আমরা কত পেলাম? 9টা পেলাম। তাহলে আমাদেরকে বলছে যে চতুর্থ প্যাটার্নে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে চতুর্থ আমরা কি পেলাম? 9টা সংখ্যা পেলাম। অতএব আমরা কিন্তু তাই লিখে দিয়েছি। একটু খেয়াল করো। এই জায়গাতে ক নম্বরের অঙ্কটা দিকে একটু খেয়াল করো। তো আমরা কিন্তু এখানে চিত্রটা এঁকে দিয়েছি। তারপরে দেখো আমি লিখছি চিত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ প্যাটার্নটি কাঠির সংখ্যা হচ্ছে ৯, যেটা আমি তোমাদেরকে এইমাত্র এঁকে দেখা দিলাম। আমি আবার দেখাই ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। ঠিক আছে? তারপরে দেখো এখানে তাহলে এবার আমাদেরকে এখানে খ নম্বরে যে অঙ্কটা আছে সেটা কি দেওয়া হয়েছে, সেটা কি বের করতে বলছে আমরা একটু দেখে আসি। দেখো খ নম্বরে আমাদেরকে বলা হয়েছে এই জায়গাতে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করতে হয় তা ব্যাখ্যা করো। আমি কিন্তু এই অঙ্কটাই প ১১ নম্বরের সৃজনশীলের যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করতে হয়। তো দেখো আমরা তালিকাটা কত পেয়েছি সেটা আমাদের আগে বুঝতে হবে। তালিকা কিন্তু আমরা পেয়েছি হচ্ছে ৩, তারপরে পেয়েছি হচ্ছে ৫, তারপরে পেয়েছি হচ্ছে ৭, যেটা আমি উপরের ৩টা চিত্রতে আমরা দেখেছিলাম। এবার তার মধ্যে পার্থক্য দেখো ৩ এবং ৫ এর মধ্যে পার্থক্য হচ্ছে ২। তারপরে দেখো ৫ এবং ৭ এর মধ্যে পার্থক্য কিন্তু ২। তাহলে আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ২। তো এবার দেখো তুমি যদি পরবর্তী সংখ্যাটা করতে যাও, তাহলে ৭ এর সাথে যদি তুমি ৭ এর সাথে যেহেতু আমাদের এখানে একটা ৭ সংখ্যা আছে লাস্টে, ৭ এর সাথে যদি তুমি ২ যোগ করো তাহলে কিন্তু তুমি পরবর্তী সংখ্যা পেয়ে যাবে ৯। তারপরে যদি তুমি এর পরবর্তী সংখ্যাটাও খুঁজতে চাও তাহলে তুমি তার ৯ এর সাথে ২ যোগ করো তাহলে পেয়ে যাবে ১১। অতএব পরবর্তী চিত্রটা তোমার কত হবে? তো তার প্রমাণটা একটু দেখো। আমি যদিও এখানে প্রমাণ দিতে বলিনি, আমি বলে দেই। দেখো আমরা কিন্তু ৭ এর সাথে পরবর্তী সংখ্যা বের করছিলাম, ২ যোগ করে হচ্ছে ৯। তাহলে দেখো পরবর্তী যে আমাদের চিত্রটা এটাও কিন্তু ৯টা কাঠির দ্বারাই কিন্তু সীমাবদ্ধ, যেটা আমি তোমাদেরকে দেখাছিলাম। তারপরে দেখো এবার যদি আমাদেরকে বলে এর পরবর্তী সংখ্যা, তাও কিন্তু আমি এখানে আরও ২টা কাঠি যোগ যদি করি, এখানে দাগ দিয়ে দেখো, এখানে যদি আমি দাগ দিয়ে দেই তাহলে কিন্তু আমার ২টা কাঠি যোগ হয়ে গেল। তাহলে আমার পরবর্তী চিত্রটা কিন্তু পঞ্চম চিত্রটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এরকমভাবে কিন্তু তোমরা চিত্র বাড়াতে পারবে আর প্রতি ক্ষেত্রে ২টা করে কাঠি বেড়ে যাবে। আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে বলছে দেখো গ নম্বরের মধ্যে কি বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশলাই কাঠির প্রয়োজন হবে? তাহলে বোঝা গেল ১০০ কাঠি তৈরি করতে, মানে ১০০ নাম্বার চিত্রটা তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন হবে? একেবারেই সহজ, যদি তোমরা মনোযোগ দাও একদম সহজ। যেহেতু আমাদেরকে এই জায়গাতে কী করে আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে ২টা করে কাঠি বাড়তেছে, তাই না? তাহলে ২টা করে দিয়েই কাঠি বাড়ে। তো এবার দেখো যদি শততম পদ আমরা বের করতে যাই তাহলে কিন্তু আমরা ২টা করে কিন্তু কাঠি বাড়তেছে। আমি বারবার বলি তোমাদেরকে। এবার আমরা ১০০কে যদি শততম বের করতে বলছে, তো ১০০কে যদি আমরা কী করি, এখানে এই ২ দ্বারা গুণ করি, সাথে আমরা যদি ১ যোগ করি তাহলে কিন্তু আমাদের শততম যেই চিত্রটা আঁকতে আমাদের কতটা কাঠি লাগবে সেটা বের হয়ে যাবে। দেখো এখানে একটু গ নম্বরের অঙ্কটা দিকে খেয়াল করো, আমি এখানে করে রেখেছি প্রদত্ত তালিকার সংখ্যা হচ্ছে ৩, ৫, ৭, যেটা আমরা উপরে দেখে এসেছি। পার্থক্য আমরা দেখেছিলাম এইমাত্র যে ২। তাহলে আমি আবার একটু দেখাই ৩,
তার একটু এই জায়গাতে লিখি 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7। তো দেখো 3 এবং 5 এর মধ্যে 2 পার্থক্য, 5 এবং 7 এর মধ্যে 2 পার্থক্য। তাহলে পার্থক্য হচ্ছে 2, আমি তাই লিখে দিয়েছি। তারপর দেখো উক্ত প্যাটার্নের জন্য বীজগণিতিক রাশিমালা হচ্ছে, দেখো আমাদের শততম বের করতে হলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। 2ক প্লাস 1, ক মানে শততম পদ বোঝানো হয়েছে, ক দ্বারা শততম পদ বোঝানো হয়েছে। আর 2 কেন আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে 2 পার্থক্য। তাহলে আমরা এবার 2ক এখানে লিখি। তাহলে 2 যদি আমরা দেখো এই জায়গাতে একটু আমি খেয়াল করো, আমি তোমাদেরকে বুঝাই ব্যাপারটা। তাহলে 2ক এই হচ্ছে সূত্র, শততম পদ বের করার সূত্র। তাহলে 2, এবার ক মানে হচ্ছে শততম মানে হচ্ছে 100, তারপরে দেখো 100 লিখলাম আমি, তারপর যোগ হচ্ছে সূত্রে 1। তো এবার দিয়ে আমরা করি, দেখো এখানে 100 দুগুণে 200 যোগ 1, তাহলে 201টা কাটি আমাদের পরবর্তী শততম চিত্রটা যদি আমরা তৈরি করতে যাই, তাহলে কিন্তু আমাদের 201টি কাঠির প্রয়োজন হবে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।